আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ক্লাসে মূলত হচ্ছে ডেটা অ্যানোটেশনের যে পার্টটা দেখেছিলাম, যেখানে মূলত হচ্ছে আমরা যে চ্যালেঞ্জটা মূলত হচ্ছে ফেস করছি সেটা মূলত হচ্ছে আমাদের আহ, আমরা যখন ওভারল্যাপিং এর কাজটা করতে যাচ্ছি তখন মেবি আমাদের হচ্ছে ওভারল্যাপিং হচ্ছিল না, মানে ওভারল্যাপিং হয়ে যাচ্ছিল, মানে বাবল গুলো থাকতেছিল না। এটা একটা আপনারা প্রবলেম ফেস করছেন। আমি গত কালকে থেকেই মেবি এটা আমি দেখতেছি, এই প্রবলেমটা অনেকে ফেস করছেন। সো আমিও এটা নিজেও ব্যক্তিগতভাবে এটা ঘাটাঘাটি করে দেখছি। সো এটা আসলে কোনোভাবে আসলে এখান মানে আমার পিসিতে আমি যেখানে করতেছি সেখানে ঠিকঠাক আছে, বাট আপনাদের কিংবা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি যখন অন্য কোনো ব্রাউজারে সেম কাজটা করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কি ওইটা ঠিকভাবে অ্যানোটেট হচ্ছে না। আচ্ছা, আমি ওইটা দেখবো আবার আপনাদের সামনে ক্লাসের মধ্যে দেখবো, কোনো সমস্যা নেই। আগে আমরা একটু অ্যাসাইনমেন্ট একটু চেক করি। ওকে। হ্যাঁ, ওই সেম বিষয়টা আর কি, এই জন্য আর কি এখানে দেখা যাচ্ছে। এটা কি এখানে ঠিক আছে কিনা? কালারটা একটা দেখা যাচ্ছে, যদিও ইমেজের কোয়ালিটিটা একটু লো হয়ে গেছে, আর এখানে থাকাতে বোঝাও যাচ্ছে না, ক্লিয়ার নাই প্রজেক্ট। এটা ওভারল্যাপিং হয়ে গেছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা হয় না এইভাবে, কেন অ্যানোটেট করছেন? ওভারল্যাপিং হচ্ছে আলাদা বিষয়, এটা তো আঁকা হয় না। আর ছবিটা এত বাজে কোয়ালিটি কেন? ছবির কোয়ালিটি তো আরো ভালো ছিল। এখানে তো এটা মনে হচ্ছে ঠিক আছে, ওভারল্যাপিং হয় না, এটা কিভাবে করছেন? বাট এইটা মনে হয় একটার উপর তার একটা কালার দিয়েছেন, বোঝা যাচ্ছে। হয়নি। যখন অ্যানোটেট করেন তখন এখানে তো দেখাই যাচ্ছে কারের এদিকে অংশ আছে। তো তারপর হচ্ছে বলা যায় যে আপনার জিপের ওইখানে অতিরিক্ত অংশগুলো হয়ে গেছে, সেগুলো একটু ঠিক করে দিতে হবে। এখানে কি গ্রাফ এর মতো দেখা যাচ্ছে, আর এটা কি ওভারল্যাপিং হয় না, মানে এটা কি ঠিক আছে কিনা বোঝাও তো যাচ্ছে না। মানে এটা কি একটাই কালার দেখা যাচ্ছে আপনাদের ইতে, খুরশিদ আলম ভাই আপনার ইসে সিভেটে?
আচ্ছা, না, এটা ওভারল্যাপিং হয়ে গেছে। তো সেম প্রবলেমটা আর কি, প্রবলেমটা আমরা দেখি। ওকে, ঠিক আছে। মুস্তাফিজুর রহমান ভাই, এখানে একটা কালার মানে কিভাবে রাখছেন একটু শেয়ার করবেন। আপনাদের তো আনমিউট করার অপশন এনেবল আছে নাকি ক্লাসে নাই মনে হয়, যাদের ডাকতেছে ক্লাসেও তো আছে, বাট কথা বলতেছে। ভাইয়া এমডি সিরিয়াল কি চলে গেছে? এই যে এখানে দেখেন, এখানে দেয়া আছে, এই নিউতে আছে। না, এমডি, আমারটা এমডি হ্যাঁ, দিয়ে তো আমার কি সমস্যা ছিল? সবারই সেম সমস্যা, এই যে ওভার এই কালারটা নিয়ে তো, তাই তো? জি ভাইয়া, হ্যাঁ ওইখানে সিলেক্ট করলে আপনি যেভাবে দেখেছেন ওই সিলেক্ট করলে আগে মনে করেন ওইটা নিয়ে আমি ট্রেডারের। অল্প আলোচনা করছি, বাবল থাকে না, শুরুতে আলোচনা করছি। সো এটা আমি যাবো আগে অ্যাসাইনমেন্টটা আমি শেষ করি। ওকে ভাই। আচ্ছা, এটা ওভারল্যাপিং আছে, ঠিক আছে। মিউট রাখবেন, মিউট রাখবেন, কারো প্রশ্ন না থাকলে মিউট রাখবেন। ওয়ার্ডের মধ্যে পেস্ট করে দিয়েছেন না? আচ্ছা, এখানে এগুলো ভুল আছে। ঠিক হয়নি ভাই। না, এটা ওভারল্যাপিং হয়ে গেছে, দেখতে হবে, এগুলো সবকিছু দেখতে হবে, দেখি। জি ভাইয়া, ভাইয়া আমি যে একটা আপনাকে এসএমএস দিয়েছিলাম, যে শিফট দিয়ে যে অ্যাড করতে পারি, তারপরে ক্লোজ করবো কিভাবে সেটা আরো হচ্ছিল না। লাস্টের পয়েন্টটা সিলেক্ট করে দিলে ক্লোজ হয়ে যাবে। তো দেখিয়েন স্যার। কাজ ঠিক আছে, কাজ নিয়ে কোনো ইস্যু না, কিন্তু জাস্ট এটাই আর কি, তাছাড়া সব ঠিক আছে। সেম জিনিসটাই আর কি। আচ্ছা, প্রবলেমটা কোথায় হয়েছে আমি আপনাদেরকে বলি। লাইক হচ্ছে, আমি এখানে চলে যাই সিভ্যাটে, এখান থেকে মূলত হচ্ছে আমরা এটা লগ ইন করি।
তো লগ ইন হচ্ছে না। ভাই আজকে নেট অনেক স্লো। দেখি। আচ্ছা, তো এখান থেকে আমরা জবে চলে যাই। তো যেটা আমরা এখান থেকে মূলত আসলে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমরা এখান থেকে এটাকে যখন আমরা সিলেক্ট করি, বা শিফট চেপে ধরে আমরা একটানে নিয়ে আসি, আর হচ্ছে ভাইয়া জুম করলে যে এখন যেগুলো সিলেক্ট করতেছে এগুলো থেকে যায়, কিন্তু কার্ডটা মানে শেপের বাইরে চলে আসে। জুম করলে কার শেপের বাইরে চলে আসে বলতে? মানে এখন আপনি যে ক্লিক গুলো করতেছেন এগুলো ঠিক থাকে তো, মানে জুম করলে মানে ছবিটা নড়ে যায়, মানে শেপটা ঠিক থাকে। না কই, আমি তো জুম করতেছি, ঠিক আছে তো সব। আপনি কি ভাইয়া কন্ট্রোল কন্ট্রোল ধরে জুম না করতেছেন? না, মাউসের জাস্ট চাকিটা ঘোরাচ্ছে এই যে। আচ্ছা, মনে হবে আমি কন্ট্রোল দিয়ে করছিলাম মনে হয় এই জন্য। ও আচ্ছা, কন্ট্রোল দিয়ে করলে হয় না? না না, কন্ট্রোল দিয়ে করবেন না, নর্মালি করবেন আর কি। আচ্ছা আচ্ছা, প্রবলেম যেটা হচ্ছে আমরা ফেস করতেছি যখন আমরা এখান থেকে জিপটা সিলেক্ট করতেছি, তখন আমাদের এই বাবলস গুলো চলে যায়, কিন্তু আবার এখানে যাচ্ছে না। আমার এখানে কি এটা থেকে আছে? এইটা আসলে আমি আজকে অনেক ঘাটাঘাটি করলাম। এই যে এটা হচ্ছে শুরুর পয়েন্ট, আর ক্লোজিং পয়েন্ট হচ্ছে যে এটা, এখানে কোনো কিছু শিফট বা আদার্স কোনো কিছু প্রেস করতেছে না। এখন যেটা হচ্ছে আমার এখানে প্রবলেম হয় না, আপনাদের ওইখানে প্রবলেমটা হচ্ছে। তারপর হচ্ছে আমি আবার কি করলাম, ব্রাউজার চেঞ্জ করলাম, ব্রাউজার চেঞ্জ করে দেখে আমার অন্য ব্রাউজার প্রবলেম হচ্ছে, কিন্তু ক্রোমে আবার প্রবলেম হচ্ছে না। এখন এটা প্রবলেমটা সমাধানটা আসলে কি হবে, আমি সেটাই দিনেও আমি এটা ফাইন্ড আউট করতে পারি না আসলে প্রবলেমটা আসলে কোথায়। আপনি কি ভাইয়া এন ক্লিক করছেন সিলেক্ট করার পরে? হ্যাঁ, এন প্রেস করলে এটা হয়ে যায়। না, আচ্ছা, আমাদের এন প্রেস করার পরে তো এই হলুদ দাগগুলো চলে যায় প্রথম হ্যাঁ ট্যাপ। চলে, হ্যাঁ চলে যায়, এটা তো আমি তো বললাম যে এটা হচ্ছে চলে যায়, কিন্তু আমার এখানে থাকতেছে। এখন আপনাদের এখানে চলে যাচ্ছে, তো এটার সমাধান কি করব সেটা আমি বুঝতেছি না। আপনি কি ভাই অন্য কোনো ব্রাউজারে দেখছেন, বা আমরা কি কেউ আমি লাইভে অন্য শেয়ার করে দেখবো? ব্রাউজারে দেখছি, আমি অন্য ব্রাউজারে দেখছি, ওটাতে ঠিক থাকে না। যেমন আমি যদি এখানে অপেরা ব্রাউজারে আসি, সেভ অ্যাটে চলে আসি, এটা তাদের কোনো বাগ চলতেছে মনে হচ্ছে, মানে কোনো প্রবলেম হয়তো বা আছে। নাকি ভাই আমাদের সেটিংস এর মধ্যে কোনো? আপনাদের সেটিংস এ কোনো সমস্যা না ভাই, আমি এখানে অন্য ব্রাউজারে ট্রাই করে দেখছি, আমারটাতেও সেম প্রবলেম। ইভেন চ্যাট জিপিটির সাথে আলোচনা করেও দেখছি, ও আসলে এটা স্পেসিফিক কোনো কিছু বলতে পারছে না। আচ্ছা, তারপরেও আমি হচ্ছে এখানে বাবলস এর যে বিষয়টা আসলে এখানে থাকে, স্লাইডসটা আসলে কি?
ভাই একটু কথা ছিল। জি বলো। আচ্ছা, হ্যান্ডটা কিভাবে ক্লোজ করলে মানে মানে আমি ওয়ার্ক করার পর লাস্টে ছাড়লাম কিভাবে? ছাড়িয়ে দেওয়ার পর ওটা রয়ে যাচ্ছে, টিচিংটা রয়ে যাচ্ছে। বাবলস এর কথা বলতেছেন, এই গোলগুলো? না না, আমি তো বৃত্তটা করলাম, করার পর বাবলগুলো করার পর লাস্টে হ্যান্ডে যেটা করবো ওটা কিন্তু রয়ে যায়, আমার টিচিংটা রয়ে যায়, অ্যারো চিপটা রয়ে যায় আর কি। এন দিলে থেকে যায়, মানে এই সিলেকশন গুলো থেকে যায়, তাই তো? সিলেকশন না, আপনি যেটাতে শুরু করছে আমি লাস্টে এসে এন্ড করছি না, এন্ড এটা ছাড়বো কিভাবে এই জিনিসটা ক্লিয়ার না আর কি। ছাড়লে দেখি যে আমারটা রয়ে গেছে। এন দিলেই তো অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যায়, এটা তো ছাড়ার কিছু নাই। কিবোর্ডের এন প্রেস করলে যেমন এখানে আমি ছাড়বো কিভাবে, কিবোর্ডের এন প্রেস করবো, এটা অটোমেটিকলি ইয়েস ছেড়ে ইয়েস ইয়েস, ওটা। কিবোর্ডের এন প্রেস করলে অটোমেটিকলি ছেড়ে দিবে। আমি একটু দেখি এখান থেকে টেম্পোরারি একটা ইমেল দেব। দেখেন আমি দেখাচ্ছি, সেখানে একটু মডেলটাতে একটু যাই। এটার প্রতি আপনার কোনো ইফেক্ট করতেছে না। স্টিকার দিয়ে দিলাম, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে ওকে দিই, তারপর হচ্ছে জিট দিই, যে কোনো একটা কালার দিই, ওকে দিই, তারপর হচ্ছে কি ম্যাটস দিই, যে কোনো একটা কালার দিয়ে ওকে দিই। ওকে, এবার হচ্ছে এখান থেকে টাস্কে চলে আসি, ক্রিয়েট এ নিউ টাস্ক। এখানে আমরা ডিটেকশন প্রজেক্টের নাম, ফাইলটা আপলোড করে দেই, সাবমিট এন্ড কন্টিনিউ। ওকে, এবার আমরা জবে চলে আসবো। এখানে ক্লিক করবো। তো এখান থেকে হচ্ছে আমরা
সিরামটা নেই। জাস্ট একটু দ্রুত দেখার জন্য আর কি। কিবোর্ডের এন্ড প্রেস করলে এটা থাকতেই করতে হ্যাঁ। এখন দেখেন এখানে যখন আমরা জিপটা আমরা সিলেক্ট করতেছি তখন এই যে বাবলসটা চলে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এটাই, তখন কি বাবলসটা চলে যাচ্ছে। আর যখন এটা চলে যাচ্ছে তখন আপনারা সিলেক্ট করতে পারতেছেন। জি ভাই, আমাদের এই প্রবলেমটাই হচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার ক্রোম ব্রাউজারে না এটা এই প্রবলেমটা আসলে হয় না, কিন্তু এখানে কেন জানি হয়। এবং এটার আসলে আমি কি সমাধান দিব সেটা আমি বুঝতেছি না। এটার সেটিং অনেক ঘাটাঘাটি করছি, সো এটা তো ওভারল্যাপিং হয়েই গেল। এটার সাথে আমার প্রোফাইলের সেটিং এর কোনো পার্থক্য নাই। এটা মনে হচ্ছে যে আহ, যেহেতু এটা আই থিঙ্ক এটা তাদের কোনো একটা বাগ চলতেছে। তো এই বাগটা ঠিক হয়ে গেলে আশা করব এটা ঠিক হয়ে যাবে, কারণ আমার যেহেতু ট্যাবে কাজ চলতেছে এখানে আসলে হচ্ছে না। ওদের কোনো সাপোর্ট সেন্টার নেই বা কাস্টমার কেয়ার? তা তো অবশ্যই আছে, যে সাপোর্ট আছে, তাদের সাপোর্টে চলে গেলে গিটহাবে চলে যাবে। গিটহাবে দেখে তো গিটহাবে কি আছে ইস্যু। এখানে তেমন তো তাদের সাপোর্ট সেন্টার সরাসরি কথা বলার কোনো অপশন নেই, তারা জাস্ট গিটহাবের লিঙ্কটা দিয়ে রাখছে। আচ্ছা, আশা করব আপনারা তো বুঝতেই পারতেছেন আসলে কাজটা আসলে কি। এই যে এইখানে যে বাবলটা থাকতেছে ওইখানে থাকতেছে না, এই হচ্ছে বিষয়। তো আশা করব এটা যখন প্রবলেমটা সমাধান হয়ে যাবে তখন মূলত হচ্ছে আপনাদের কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আমি সবকিছু চেক করেই দেখছি, এখানে তেমন কোনো কিছু চেঞ্জেস বা কোনো কিছু আমার এই চোখে ধরা পড়েনি। হ্যাঁ, সবকিছু আমি চেক করে দেখছি, সেটিং বলেন বা আদার্স যেগুলো আছে সবকিছু আমি দেখছি, বাট এটা সমাধান আসলে এখানে নেই। ভাইয়া আদার কোনো ওয়েবসাইট আছে?
ফ্রিতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন সি ব্যাটিং, বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পেইড। ভাইয়া যে শিফট দিয়ে অ্যাড ডটগুলো যে অ্যাড করা যে যায় আমাকে একটু এটা দেখিয়ে দিবেন প্লিজ। আপনি শিফটের ভেতরে যে পয়েন্টটা আপনি মানে যেটার সাথে যেটা যুক্ত করতে চান, লাইক এখান থেকে এখানে আপনি যাবেন, প্রথমে শিফটের ভেতরে এটাতে ক্লিক করবেন, এটাতে জয়েন হবেন, তারপর শিফট ছেড়ে দেবেন, আপনি আপনার জায়গা মতো যান, লাস্টের পয়েন্টটা ক্লিক করে দেন। এখন কিন্তু আর শিফট চেপে ধরে নেই, শিফট শুধু একবার ধরেই জাস্ট সিঙ্গেল জয়েনিং করতে হয়, তারপরে শিফট ছেড়ে দিতে হয় সাথে সাথে। হ্যাঁ সাথে সাথেই ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পরেও থেকে যায় আর ক্লোজ হয় না। লাস্টের পয়েন্টটা তো সিলেক্ট করে দিতে হবে, তারপর তো চলে যাবে অটোমেটিক। মানে শুরুতে কি ফার্স্ট আর লাস্ট সিলেক্ট করতে হবে? শুরুতে কেন ফার্স্ট আর লাস্ট সিলেক্ট করতে হবে? আপনি জাস্ট দেখেন এখানে আমাদের কি করছি, ভুল করছি তাই না? আমাদের এখানে জিনিসটা এদিক দিয়ে গিয়ে এইটার সাথে আমাদের এন্ডিং হবে বা এইটার সাথে এন্ডিং হবে, আপনার তো মাথায় আগেই থাকতে হবে বা সেট করে ফেলবেন এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এইটা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট। সো স্টার্টিং পয়েন্টটাতে যখন মাউসের কার্সারটা নিয়ে আসবেন, শিফট চেপে ধরবেন, দেন ক্লিক করে শিফট ছেড়ে দিবেন, ছেড়ে দিলাম শিফট। এবার আপনি মাউসটা সরান, এবার আপনি এখান দিয়ে আসেন, যেগুলো আপনি সিলেক্ট করতে চান সেগুলো আসেন, দেন আপনার এন্ডিং পয়েন্ট কোনটা এটা, এটাতে ক্লিক করে দেন, অটোমেটিক এটা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আপনাদের জাস্ট যেহেতু আপনারা এটা বুঝতে পারছেন প্রবলেমটা আসলে কোথায় এবং ওভারল্যাপিং হবে না কেন সেটা আপনারা বুঝতে পারছেন, তো আশা করবো যখন এটা প্রবলেম বাগটা ঠিক হয়ে যাবে তখন আপনারা কি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, আর আমরা আজকে তাহলে নতুন আরেকটা বিষয় আমরা শুরু করবো, যেটা মূলত হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আমরা নতুন আরেকটা বিষয় শুরু করবো, সেটা মূলত হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস। তো আমি এই ডেটা অ্যানালাইসিস এর একটা প্রেজেন্টেশন স্লাইড আছে, ছোট্ট একটা স্লাইড আছে, সেই স্লাইডটা আমি ওপেন করতেছি। সরি, এটা ডেটা অ্যানালাইসিস। দেখো, এখানে যখন আমি ইমেজটা ওপেন করছি বা এই প্রেজেন্টেশনটা যখন আমি ওপেন করছি, বাই ডিফল্ট আপনাদের মূলত হচ্ছে কি চোখটা আপনাদের এই ইমেজের দিকে আগে গিয়েছে, টেক্সটের চেয়ে ইমেজের দিকে আগে গিয়েছে। এর মানে কি, নর্মালি আপনার বলা হয়ে থাকে একটা ইমেজ একটা টেক্সটের চেয়ে আপনার 400 গুণ বেশি মানুষকে আকৃষ্ট করে। একটা ইমেজ একটা টেক্সটের চেয়ে মানুষকে কি 400 গুণ বেশি আকৃষ্ট করে। তো এখন দেখেন এই যে আমরা একটা টেক্সট বা আমাদের কাছে যে ডেটা থাকবে সেই ডেটাকে মূলত হচ্ছে কি আমরা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট এখানে কি করব, আমরা মেক করব, একটা রিপোর্ট আমরা কি করব এখানে আমরা মেক করব। তো আমাদের মূলত হচ্ছে যে সবার আগে বুঝতে হবে যে ডেটা অ্যানালাইসিসটা কি, দ্য প্রসেস অফ স্টাডিং দ্য ডেটা টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার টু হাউ অ্যান্ড হোয়াই থিং হ্যাপেন্স ইন দ্য পাস্ট। তার মানে কি, আপনার ডেটা অ্যানালাইসিসটা মূলত হচ্ছে যে আপনার যে প্রসেসে আপনি ফাইন্ড আউট করবেন, উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন
কিভাবে এবং কেন এটা ঘটলো, এবং সেটার এগেনস্ট আপনি একটা ডিসিশন নেয়ার মানে সিদ্ধান্ত নেবেন আর কি। তো আমরা একটা ভালো একটা প্রেজেন্টেশন জাস্ট হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে এটা বানিয়ে রাখছে, এটা একটু পড়ি তাহলে আরো জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ডেটা অ্যানালাইসিসটা আসলে কি? ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে ডেটাকে দেখে বুঝে ফেলা এর ভিতরে কি হচ্ছে, কেন হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে। তার মানে কি, এটা দেখে বুঝে ফেলা যেটা কেন হচ্ছে, কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে সেটা জানি। সহজ ভাষায় যেটা বলতেছি যে ডেটা বিশ্লেষণ করার মাধ্যমে আমরা তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান বের করি। তো সহজভাবে আরেকটু আসি, ধরে নেন আমাদের কাছে সাপোজ 100 জন শিক্ষার্থীর পরীক্ষার মার্কস আছে। এখন আমি জানতে চাই কারা ভালো করেছে, কারা পিছিয়ে আছে, কোন সাবজেক্টে সবাই বেশি নম্বর পেয়েছে, কোন সাবজেক্টে কারা দুর্বল। এই প্রশ্নগুলো উত্তর বের করার জন্য যখন মার্কস গুলোকে আমরা সাজাবো, গড় বের করব, তুলনা করব, এটাই মূলত হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস। এটাই মূলত হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস। ধরেন সাপোজ আরেকটু ইজি ভাবে যদি আসি, একজন দোকানদার প্রতিদিন বিক্রি ডেটা দেখে কোন জিনিস বেশি বিক্রি হয়, কোন দিনে বেশি কাস্টমার আসে, কোন জিনিস কোন বিক্রি হয়, তার ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কোন পণ্য বেশি আনার দরকার। এই পুরো কাজটাই ডেটা অ্যানালাইসিস। একজন দোকানদার কি সিদ্ধান্ত নেয়, তার বেসিক্যালি কোন প্রোডাক্ট গুলো বেশি বিক্রি হয়, সে সেগুলো কি করবে, বেশি রাখবে দোকানে। যেমন আমি এক অটো বা রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করছিলাম যে মানে শুক্রবারের দিন, যে আজকে শুক্রবার আপনি তো অন্যান্য ওয়ার্কিং ডেজে চালান, মানে যেদিন অফিস আদালত খোলা থাকে চালান, আজকে তো না চালালেও পারতেন, বাইরে লোকজন কম থাকে বা দেখা যায় বন্ধের দিন আর কি। সো ওইভাবে তো স্কুল কলেজ খোলা নেই, অফিস খোলা নেই, আপনার ভাড়া তো কম পাবে, আজকে একটু রেস্ট নিলেন। তখন সে বলল যে আমরা শুক্র এবং শনিবারে বেশি ভাড়া মারি। এইটা সে কিভাবে ডিসিশন নিছে, সে অন্যান্য দিন ছুটি কাটালেও ওই দিন কাটাবে না। কেন সে এই ডিসিশনটা নিয়েছে, কারণ তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এই দিনগুলোতে তার বেশি আপনার কি ভাড়া মারতে পারে। তারপর দেখেন আরো একটি এখানে উদাহরণ বলা হচ্ছে ইউটিউব চ্যানেল। যেমন একজন ইউটিউবার তার ভিডিওর ডেটা দেখে, যেমন হচ্ছে একজন ইউটিউবার তার ভিডিওর ডেটা কি দেখতেছে, যে কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ হচ্ছে। সে লক্ষ্য করলো যে সে এক ধরনের অ্যাট্রাকটিভ আপনার থাম্বনেল ইউজ করতেছে বা টাইটেল দিচ্ছে, যে টাইটেল বা থাম্বনেইলের জন্য তার বেশি ভিউ হচ্ছে। তো সে ডেফিনেটলি ওই জিনিসটাই কন্টিনিউসলি ফলো করবে। কোন বয়সের মানুষ বেশি দেখে, সে সেই বয়সের মানুষদেরকে টার্গেট করবে। কোন টাইপ ভিডিও বেশি ভালো চলে। তো এই সকল বিষয় নিয়ে সে কি বুঝে ফেলে, এবং সে পরবর্তীতে সেটার উপর বেস করে, সে অ্যানালাইসিসের উপর বেস করে সে কি করে, সে মূলত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও বানায়। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনার ডেটা অ্যানালাইসিসের সংজ্ঞা দেওয়া আছে, এগুলো আপনারা পড়বেন। আমরা এবার একটু ডেটা অ্যানালাইসিস আসলে কয় ধরনের সেটা নিয়ে একটু আলোচনা করি।
তো আরেকটু বলি, আমরা এখানে জাস্ট কি করব, ক্লায়েন্ট আমাদেরকে এক্সেল আকারে বা কোনো লিঙ্ক আকারে ডেটা দিবে, সেই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করে রিপোর্ট অ্যাজ এ ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা বায়ারকে বানিয়ে দেব, মানে ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে আমরা বায়ারকে দেব। তো চলেন এবার আসি। তো 4 ধরনের যেটা অ্যানালাইসিস মূলত হচ্ছে কি দেখা যায়। এক, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। কি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস? এটার মাধ্যমে কি কি করা হয়েছে, কি হয়েছে এটা জানায়। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মাধ্যমে কি কি হয়েছে এইটা জানা যায়। উদাহরণ, একটি দোকানে গত মাসে মোট কত বিক্রি হলো, কোন দিনে বেশি কাস্টমার এসেছে, এগুলা বের করা হচ্ছে মূলত হচ্ছে কি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। তারপর দেখেন কি আছে ডায়াগনস্টিক অ্যানালাইসিস। সো ডায়াগনস্টিক অ্যানালাইসিসটা মূলত কি, কেন হয়েছে কারণ খুঁজে বের করা, কেন হয়েছে সেই কারণটা খুঁজে বের করা, এইটা মূলত হচ্ছে কি ডায়াগনস্টিক অ্যানালাইসিস। গত মাসে বিক্রি কম কেন হলো বা হলো কেন, কারণ কি হতে পারে? বৃষ্টি বেশি ছিল, পণ্যের অফার ছিল না, বা আপনার সার্ভিস খারাপ ছিল। যেমন যারা আপনার এসি বিক্রি করে, যে সকল কোম্পানি বা ওয়ালটন, তাদের এসির যে সেলিংটা থাকে, শীতকালে সকল কোম্পানির এসি আপনার কম সেল হয়। তো তারা কিন্তু নর্মালি একটা অ্যানালাইসিস করে রাখে বা দেখে যে যেহেতু এই মাসে কেন কম বিক্রি হয়েছে, কারণ এই মাসগুলোতে আপনার কি শীতকাল ছিল, তো শীতকাল থাকাতে তখন কিন্তু সেল কম হয়। সো এই কারণটা তারা কি খুঁজে বের করে। প্রেডিক্টিভ অ্যানালাইসিস, আগে থেকে কি হতে পারে, ভবিষ্যৎ অনুমান করে আগামী মাসে কোন পণ্যের বিক্রি বেশি হতে পারে, আগের কয়েক মাসের ডেটা থেকে আন্দাজ করে। যেমন শীতকালের পরে যখন গরম পড়ে, যেমন এখন গরম পড়তেছে, তো এখন কিন্তু আপনার এসি অনেক বেশি বিক্রি হবে। এসি কি আপনার অনেক বেশি বিক্রি হবে? তো এই প্রেডিক্টটা সে আগে থেকে কি অ্যানালাইসিস করে রাখে বিগত বছর বা বিগত মাসের উপর বেস। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, কিভাবে ভালো করা যাবে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ দেয়। উদাহরণ, বিক্রি বাড়াতে কি করা উচিত। যেমন শীতকালে কি হয়, এসি কমছে, তো শীতকালে যদি আমরা এসি বিক্রি বাড়াতে চাই, মানে বাড়াতে চাই বলতে হচ্ছে শীতকালের হিসাব করে যদি আমরা বিক্রিটা বাড়াতে চাই, কিংবা আমাদের বিজনেস কন্টিনিউয়াসলি রানিং করার জন্য বা আমাদের অপারেশনাল যে সকল কস্ট গুলো আছে সেই কস্ট গুলো আমাদের বেয়ার করার জন্য এসি বিক্রি কিভাবে বাড়ানো যায়। আপনি জাস্ট দেখবেন এখন যে এসিটা আপনি যদি কিনতে চান, এসি প্রাইসটা যদি থাকে আপনার ধরে নেন হচ্ছে 1.5 টনের এসি, আপনার হচ্ছে 80 থেকে 90,000 টাকা নর্মালি, বা 90,000 টাকার কথা চিন্তা। ওই সেম এসি আপনার শীতকালে মিনিমাম আপনার হচ্ছে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে বিক্রি হয়, 5 থেকে 10,000 টাকা পর্যন্ত, বা এর বেশিও হতে পারে। বাট আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু দেখেছি যে 5 থেকে 10,000 টাকার উপর বেশি তারা ডিসকাউন্ট দিয়ে থাকে। কেন? কারণ তারা মূলত হচ্ছে এটা একটা অ্যানালাইসিস করে একটা ডিসিশন নিয়েছে, কারণ তাদের এইটা করলে তাদের সেলটা কি রানিং থাকতে পারে। কারণ অনেকেই চিন্তা করে যে এই বছর আমি এসি নিব বাসার জন্য বা অফিসের জন্য বা যেটাই হোক, তখন তারা শীতকালে নিয়ে নেয় বা নেওয়া উচিত। শীতকালের মধ্যে যদি টাকাটা থাকে শীতকালে নিয়ে রাখা উচিত, যদি ডিসিশন নেওয়া হয় যে এই বছরে গরমে আমি এসি ইউজ করব। শীতকালে নিলে আপনি কি পাচ্ছেন,
মিনিমাম 10,000 টাকা আপনার কি সেভ হচ্ছে পার এসি। তো যাই হোক, এখানে আমাদের 4টা অ্যানালাইসিস দেয়া আছে। এখানে আমরা আরেকটাও তাকে ডিটেলস বলছিলাম যে আরো 2 ধরনের আপনার ডেটা অ্যানালাইসিস রয়েছে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা মূলত আসলে কি, আপনি কোনো কিছুর মাধ্যমে ফিডব্যাক কালেক্ট করবেন। লাইক হচ্ছে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিলাম, দিয়ে বললাম যে আমাদের কোর্সের ব্যাপারে আপনি ফিডব্যাক দেন। সেই ফিডব্যাক কালেক্ট করাটা মূলত হচ্ছে কি আপনার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা মূলত আসলে কি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা মূলত হচ্ছে যে বিক্রির সংখ্যা, মার্কস, ভিউ, ক্লিক, লাইক, বয়স, আয়, সময় এগুলো বের করে। যেমন একটি কোর্সে 200 জন ভর্তি হয়েছে, 85% শিক্ষার্থী পাস করছে, এই সংখ্যাগুলো বিশ্লেষণ করা হলো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তো আসেন এবার আমরা রিয়েল কাজে মুভ করি। এখানে আরো অনেক কিছু আছে, আপনারা এটা আমি দিয়ে দিব ক্লাসরুমে, এখনই দিয়ে দিই মনে থাকতে থাকতেই। ভাই এখন ক্লায়েন্টরা এআই ইউজ করে না ডাটা অ্যানালাইসিসের জন্য, কারণ এআই তো সব করে দিচ্ছে। এআই তো ডেফিনেটলি ক্লায়েন্ট ইউজ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে এক্সেল বেসড যে সকল কাজগুলো আছে, আপনি এই সকল ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের মানে এআই ইউজ করে হয়তো আপনি একটা রিপোর্ট পেতে পারবেন, জাস্ট ম্যানুয়ালি তাকে কিছু ডেটা আপনি দিয়ে বললেন এটা একটা প্রেজেন্টেশন বানিয়ে দেন, কিন্তু আপনাকে যেটা দিবে সেটা একটা ইমেজ দিবে, ওইটা ডাইনামিক হবে না। হ্যাঁ, একটা ইমেজ আকারে দিবে। হ্যাঁ, আর ডাইনামিক যেটা হয়, ডাইনামিক ড্যাশবোর্ড যে প্রতিটার সাথে প্রতিটা লিঙ্ক করা, সেটা মূলত হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার বিআই এর মাধ্যমে করা হয়। আর মাইক্রোসফট পাওয়ার বিআই এর মাধ্যমে আপনি হাজার হাজার ডেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কথা বলছেন নাকি পাওয়ার বিআর? পাওয়ার বিআই, আমরা পাওয়ার বিআই দেব এটা কি ভাই ডাব্লিউপিএস এ আছে জানেন? না, এটা আলাদা করে ডাউনলোড করতে হয়। তো আসুন এবার আমরা সফটওয়্যারটাতে মুভ করবো, যে সফটওয়্যারটা দিয়ে মূলত হচ্ছে কি আমরা ডেটা অ্যানালাইসিস এর কাজ করি। আপনাদের ইম্পর্টেন্ট লিঙ্কে ডেটা অ্যানালাইসিস এর সফটওয়্যারটা দেওয়া আছে, মাইক্রোসফট পাওয়ার বিআই এর সফটওয়্যারটা একবার নিচের দিকে আসবেন। এই যেটা, এই লিঙ্কটাতে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে যেভাবে নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল করে সেভাবে ইনস্টল করে ফেলবেন। কারণ আমি এটা এখন ডাউনলোড করে ইনস্টল করতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ এটা 600 এমবির উপর, অনেক বেশি সময় নেয় ডাউনলোড হতে। আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে পাওয়ার বিআইটা আমি এখানে ওপেন করতেছি। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা। আমরা এখান থেকে মূলত হচ্ছে কি করব, ব্ল্যাঙ্ক রিপোর্ট দিব। ব্ল্যাঙ্ক রিপোর্টটা আমরা কি করবো, ওপেন করবো। এই পাওয়ার বিআই যে প্রেজেন্টেশন আপনাদেরকে দিয়েছে, এখানে দেখেন নিচের দিকে আসলে সফটওয়্যারের ব্যাপারে কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, যে হচ্ছে আপনার কোন টুলের কি কাজ, হোম মেনু বারে কি কি অপশন আছে, হ্যাঁ,
যেমন গেট ডেটা, এখানে কিভাবে আমরা ডেটা আনতে পারি, তারপর ট্রান্সফর্ম ডেটা, ডেটা পরিষ্কার ও ঠিক করার জন্য, তারপর রিফ্রেশ বাটন আছে, নিউ ভিজুয়াল আছে, ট্রান্সফর্ম ডেটা আছে, তারপর হচ্ছে কিছু ডিটেলস এখানে সুন্দর সুন্দর করে দেওয়া আছে, মানে সফটওয়্যারের ইন্ট্রোডাকশনের মতো আর কি। তো তারপর আমরা এখানে কিছু দেখি। তো আমাদের এইটা হচ্ছে মেইনলি হচ্ছে কি ব্ল্যাঙ্ক রিপোর্টে ঢোকার পর এটা হচ্ছে ইন্টারফেস, যেখানে মূলত হচ্ছে কি আমরা একটা ডেটা কোথাও থেকে এনে এখানে কি কাজ করবো। মাইক্রোসফট পাওয়ার বিআই তে আপনার 100-এরও অধিক সোর্স থেকে ডেটা আনা যায়। আপনি বিভিন্ন সোর্স থেকে কি করতে পারবেন, ডেটা আপনি নিয়ে আসতে পারবেন। তবে সব থেকে বেশি এখানে যেটা থেকে আনা হয় সেটা হচ্ছে এক্সেল থেকে। সেটা কি, সেটা হচ্ছে এক্সেল থেকে। এরপরে যদি বলি কোনটা থেকে আনা হয়, কোন সোর্স থেকে আনা হয়, সেটা মূলত হচ্ছে কোনো লিঙ্ক থেকে। ক্লায়েন্ট আপনাকে কোনো লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্ক থেকে। আমরা দুটোই দেখবো। তো এখানে দেখেন হোম মেনু বারে আমরা আছি কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার। এটা আমরা জানি, কোনো কিছু কপি করা, পেস্ট করা, কাট করা, পেস্ট করা, ফরম্যাট প্রিন্টার, কোনো ফরম্যাটিং ভালো আছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন। সো এইটা মূলত হচ্ছে কি আপনার রিপোর্ট ভিউ, এটাকে বলা হচ্ছে কি রিপোর্ট ভিউ। আপনি যে রিপোর্টটা এখানে মেক করবেন সেটা মূলত সেখানে থাকবে, লাইক আর্টবোর্ডের মতো আর কি, একটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড। তারপরে এখানে কি আছে টেবিল ভিউ। আপনি যে ডেটাটা এখানে আনবেন যে সোর্স থেকে, লাইক আপনি এখানে একটা এক্সেল ফাইল দিলেন, সেই এক্সেল ফাইলে তো কি কলাম থাকবে, তাই না, রো থাকবে। সেই ডেটাগুলো আপনি এখান থেকে কি টেবিল ভিউতে দেখতে পাবেন, টেবিল ভিউর মাধ্যমে দেখতে পাবেন। তারপরে এখানে আছে, আচ্ছা এক মিনিট, টেবিল ভিউটা এখন ব্ল্যাঙ্ক কারণ আমাদের কোনো ডেটা নাই, এই জন্য ব্ল্যাঙ্ক আছে। তারপর আছে মডেল ভিউ, কোন আপনার ডেটার সাথে কোনটা লিঙ্ক, লাইক হচ্ছে আপনি একটা ভিজুয়ালের সাথে আরেকটা ভিজুয়ালের যখন আপনি লিঙ্ক করতেছেন বা দেখতে চাচ্ছেন, সেটা মূলত হচ্ছে এই মডেল ভিউতে দেখা যায়। তো এরপরে দেখেন ডেক্স কিউরি আছে, এটা হচ্ছে খুবই অ্যাডভান্স একটা সেক্টর। হ্যাঁ, এটা মূলত হচ্ছে আপনার প্রোগ্রামিং এর একটা সেক্টর। সো এইটা আমরা এদিকে যাব না, কারণ ডেটা অ্যানালাইসিসটা একটা হিউজ বড় একটা প্ল্যাটফর্ম, এবং ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের পাওয়ার বিআই অনেক কাজ আছে। সো আমরা এক দুইটা ক্লাসে এখানে শুধুমাত্র সেলস রিপোর্ট বা ড্যাশবোর্ড ক্রিয়েট করাটা দেখবো, যেটা ডাইনামিক হবে, যেটা আমরা একটা টপিক ক্লোজ করব, মানে কমপ্লিট করব, যেটা হচ্ছে একটা ডাইনামিক আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। তো এখানে আসেন, আমরা উপরের দিকে কি আছে গেট ডেটা, আপনি কোথায় থেকে ডেটাটা আনবেন, দেখেন কতগুলো সোর্স এখানে আছে, তাই না, এক্সেল থেকে, পাওয়ার বিআই আছে, তারপর কি ডেটা ফ্লোস আছে, ডেটা বার্স আছে, এসকিউএল সার্ভার আছে, হ্যাঁ টেক্সট আকারে আছে, ওয়েব আছে, বিভিন্ন সোর্স থেকে আনা যায়। আবার এখানেও দেখেন এগুলো কি লিখে রাখছে। আপনি ম্যানুয়ালি ডেটাকে এখানে এন্টার করতে পারবেন, আপনি ম্যানুয়ালি ডেটাকে এখানে দিতে পারবেন। তারপরে কি দেখেন রিসেন্ট সোর্স আছে, আপনি লাস্ট যে সোর্স গুলো থেকে ডেটা এখানে আনছিলেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ট্রান্সফর্ম ডেটা, ডেটাগুলোকে ক্লিন করার ক্ষেত্রে বা কারেকশন করার ক্ষেত্রে ট্রান্সফর্ম ডেটাগুলো ব্যবহার করা। নিউ ভিজুয়াল, বা এখানে দেখেন যে ভিজুয়ালাইজেশন আছে। সো ভিজুয়ালাইজেশনকে বলা হয় মাইক্রোসফট পাওয়ার বিআই এর প্রাণ। মাইক্রোসফট পাওয়ার বিআই কি বলা হয়, প্রাণ বলা হয়। ভিজুয়ালাইজেশনকে মাইক্রোসফট পাওয়ার বিআই এর প্রাণ বলা হয়। তাও আমরা এখানে এই ভিজুয়ালাইজেশনের কাজগুলো করব, চলেন আগে আমরা এখানে একটা রিপোর্ট ক্রিয়েট করি। একটা বিষয় বলি, ফাঁকা জায়গাগুলোতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখানে এরকম একটা অপশন চলে আসতে পারে,
সো এটা আপনি ডিলিট করার জন্য এখানে মোর অপশন থেকে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যায়। তো আমরা এখন অনলাইন থেকে একটা ডেটা এনে এখানে অ্যানালাইসিস লাইক হচ্ছে আমরা গুগল থেকে এখানে নিয়ে আসি বাংলাদেশ রিলিজিয়ন, এটা নিয়ে আসি। সো উইকিপিডিয়াতে আমি চলে যাই। উইকিপিডিয়া কোথায় যাই? সো উইকিপিডিয়াতে দেখেন অনেক ডেটা আছে, অনেক ডেটা আছে বাংলাদেশের রিলেটেড। এই যে এখানে একটা ডেটা আছে অ্যাকর্ডিং 2022, এইটার আলোকে আমরা একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করব। এখানে তো টেক্সট আকার আছে না, এক্সেল এর একটা টেক্সট আকার আছে, 3টা কলাম আছে, রিলিজন, পপুলেশন, পার্সেন্টেজ, আর রো আছে ক্যাটাগরি। তার মানে ইসলাম এতগুলো হচ্ছে পপুলেশন, হিন্দু এতগুলো, বৌদ্ধ, খ্রিস্টান, আদার্স কি এতগুলো আছে, টোটাল হচ্ছে এতগুলো আছে। তো আমরা এইটাকে মূলত হচ্ছে কি করব, অ্যানালাইসিস করবো। তো এই লিঙ্কটাকে আমি কি করলাম, কপি করলাম। দেখেন এই লিঙ্কের মধ্যে এই টেবিলটা শুধু না, এখানে কিন্তু আরো অনেক টেবিল আছে, এটা একটা টেবিল আছে, এটা একটা টেবিল আছে, এটা একটা টেবিল আছে, অনেক টেবিল আছে। এখন কথা হচ্ছে আমরা পাওয়ার বিআই তে এই টেবিলটাই যে অ্যানালাইসিস করবো সেটা কিভাবে সিলেক্ট করব, চলেন দেখি। আগে আমরা লিঙ্কটা এখানে নিয়ে আসি। সো গেট ডেটাতে ক্লিক করে ওয়েবে ক্লিক করব। তো আমরা এখানে ওয়েবের লিঙ্কটা দিয়ে দিব, দেওয়ার পর এখানে কি করব, ওকে দিব। তো এখানে দেখেন নেভিগেটরে আমাদের অনেকগুলো টেবিল আসছে। কোন টেবিলটা আমরা এখানে ট্রান্সফর্ম করবো, দেখেন মানে এই লোডটা মূলত লোডে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। তো এখন লোডে কিভাবে আমরা এখানে আনবো, তো এখানে আনার জন্য আমাদের এখানে দেখেন অনেকগুলো টেবিল আছে, এগুলো একটা করে ক্লিক করে করে দেখতে হবে। এখানে ক্লিক করলে আপনি এগুলো কি প্রিভিউ করতে পারবেন। দেখেন লোড কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। যখন আপনি এখানে ক্লিক করবেন, এই যে টিক মার্ক মানে চেক বক্সটা ক্লিক করে দিবেন, তখন আপনি লোডে ক্লিক করলে ডেটাটা এখানে চলে আসবে। সো আমাদের টেবিলটা মনে হয় এই টেবিলটা না, এটা না, এটাতে দেখি, হ্যাঁ এইটা না, এটাও তো না আমাদের টেবিলটা, এইটা মনে হয়, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের টার্গেটেড টেবিল। এই টেবিলটা কি করবো আমরা হচ্ছে দিব। সো আমরা এবার এই চেক বক্সটা ক্লিক করে দিলাম, এই যে চলে আসলো। এবার লোডে যদি আমরা ক্লিক করি, এটা আসতেছে, একটু সময় নেবে আর কি। এই যে ডেটাতে দেখেন চলে আসবে। হ্যাঁ চলে আসছে, এই যে দেখেন ডেটাতে রিলিজন নামে একটা কি আমাদের ডেটা চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা 3টা কলাম দেখতে পাচ্ছি। এখন এখানে এই 3টা কলাম বা আপনি যেগুলো অ্যানালাইসিস করতে চান সেটার তো আপনি একটা প্রিভিউ মানে ভিজুয়ালাইজেশন আপনি দেখতে চান, তাই না? সেই ভিজুয়ালাইজেশনটা মূলত হচ্ছে কি, কোনটা হবে, লাইক এখানে দেখেন অনেকগুলো ভিজুয়ালাইজেশন আছে। এখানে আপনার প্রায় 40টার উপর কি ভিজুয়ালাইজেশন আছে। তো এখন এই ভিজুয়ালাইজেশনটা মূলত হচ্ছে আমরা কি করব, লাইক হচ্ছে এখানে আপনার এই অপশনটা ক্লিক করবো, স্টেক বার চার্ট, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের চার্টটা কি চলে আসছে। এখন এই চার্টটা আমরা
যেটা ব্ল্যাঙ্ক আসছে এই ডেটাগুলো আমাদের এখানে দিতে হবে। এই যে দেখেন ওয়াই এক্সিস আছে, এক্স এক্সিস আছে। ওয়াই এক্সিস আপনি কোন ডেটা রাখবেন, এক্স এক্সিস আপনি কোন ডেটা রাখবেন, সেটা কিন্তু কি আপনি এখানে দিতে পারেন। যেমন আমরা এখানে পপুলেশনকে দিলাম এক্স এক্সিসে আর রিলিজনকে দিলাম ওয়াই এক্সিস। স্টিল নাও লোড নিচ্ছে। যদি এইটা দেখেন ঠিকভাবে না আসে তাহলে এটাকে আপনি এক্সচেঞ্জ করে দিবেন, তাহলে দেখবেন কি ঠিকভাবে চলে আসবে। বাট এটা আমাদের ঠিকভাবে আসছে। আমরা যদি এখান থেকে ধরে যদি বড় করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা কি ঠিকঠাক ভাবেই আছে। আমরা চাইলে এটাকে ধরে এই এক্স এক্সিসেও আনতে পারি, আবার সাম অফ পপুলেশনকে ওয়াই এক্সিসেও নিয়ে যেতে পারি, কিন্তু এই প্রেজেন্টেশনটা কি, এই ভিজুয়ালটা কি ঠিকঠাক না বা ভালো দেখাচ্ছে না। তো এই পপুলেশনটাকে আমি নিচে নিয়ে আসলাম আর এটাকে আমি উপরে তুলে দিলাম। এবার দেখেন এটা কি একটু ঠিকঠাক ভাবে দেখাচ্ছে যে টোটাল কত, হ্যাঁ, ইসলাম কত, হিন্দু কত, এটা কি এখানে দেখাচ্ছে। এখন এইটা তো আপনার একদম র ডেটা, মানে একদম ব্ল্যাঙ্ক বলা যায়। এইটার আপনার কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে। ক্লায়েন্টের অনেক চাহিদা থাকতে পারে, ক্লায়েন্ট বলতে পারে এই বারের কালার গুলো চেঞ্জ করতে হবে, টেক্সটের ফরম্যাটিং করতে হবে। তো চলেন আমরা ফরম্যাটিং ভিজুয়াল থেকে আমরা ফরম্যাটিংটা করে দেখাই। আমি আরেকবার একটু রিপিট করতেছি, রিমুভ করে দিয়ে একদম র ফাইল থেকে আনতে আসতেছি। ভাইয়া অন্য আরেকটা চার্ট করে দেখেন, এটা তো আমি একটু দেখছি। এবার আমাদেরকে 2টা করে দেখেন, এটা একটু নতুন জিনিস তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। অন্য আরেকটা চার্ট বলতে আমি বুঝিনি। এখানের মধ্যে তো আর অনেকগুলো চার্ট আছে না, এখন যেটা আমরা যেটা দেখবো তো, সার্চ সব তো করতে আস্তে আস্তে যাবো, আমাদের আরো অনেকগুলো চার্ট দেখবো, আস্তে আস্তে যাবো তো সব। তো আমি এখান থেকে প্রথম থেকে আবার আসি। আমরা কি করছি, গেট ডেটাতে ক্লিক করে, ওয়েবে ক্লিক করে আমরা এখানে ডেটা একটা টেবিল সিলেক্ট করে ডেটাটা এখানে নিয়ে আসছি। এখন আপনি কোন ভিজুয়ালটা নেবেন, এখন এখানে একটা প্রশ্ন আছে যে আমরা কোন ভিজুয়ালটা নিব, এটা কিভাবে বুঝবো। বেশিরভাগ সময় আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। যদি আপনাকে না বলে দেয়, ডেটার উপর বেস করে যেটা দেখতে সুন্দর দেখা যায় সেই ধরনের ভিজুয়াল আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আপনি প্র্যাকটিস করবেন মোটামুটি এই উপরের এইখানে যে কয়টা আছে এই কয়টা প্র্যাকটিস করলে হয়ে যাবে, এত কিছু লাগে না। এই উপরের এই কয়েকটার মধ্যে আমাদের হচ্ছে কি হলেই হয়ে যায়। তো আমরা এখান থেকে প্রথম যেটা আছে এই যে স্টেট বার চার্ট, এটা আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমাদের এখানে এইভাবে থাকে। এখানে এই ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস আছে। সো পপুলেশনটা আমরা দিয়ে দিলাম এক্স এক্সিস। এখন আপনি বলতে পারেন ভাই পপুলেশন আপনি কেন এক্স এক্সিসে দিলেন, এটা তো আপনি ওয়াই এক্সিসেও দিতে পারেন। আমার কথা হচ্ছে আপনি দেন ওয়াই এক্সিসে দেন, দিলেন, তারপরে কি রিলিজনটা দিয়ে দিলেন এক্স এক্সিস। এখন দেওয়ার পরে ডেটাটা আপনার কি এরকম দেখাচ্ছে, এটা কি আপনার ভালো দেখাচ্ছে বা এটা কি বোঝা যায়, বোধগম্য হচ্ছে? বোধগম্য, কিন্তু এটা কি হচ্ছে না। ভাইয়া পার্সেন্টেজটা দিতে হবে না? পার্সেন্টেজ এখানে নিতে হবে না, কারণ আলাদাভাবে এটা ভিজুয়ালাইজেশনে পার্সেন্টেজ বের করা যাবে। তো এখানে কি এটা বোঝা যাচ্ছে। বাট আমরা যদি এটাকে এক্সচেঞ্জ করে দিই, উপরে দিই বা এখান থেকে কেটে দিয়ে জাস্ট আমরা পপুলেশনটাকে এক্স এক্সিস, তারপর হচ্ছে কি আমরা এখানে রিলিজনটাকে ওয়াই এক্সিসে নিয়ে আসলাম। এখন দেখেন এটা কিন্তু কি ভালোভাবে বোঝা যাচ্ছে। টোটাল কত পার্সেন্ট, ইসলাম কত পার্সেন্ট, এগুলো বাইরের দিকে আমরা ফরম্যাটিং করে অটোমেটিকলি দিয়ে আসবো, ওইটা আরো সুন্দর বোঝা যাবে। তো এবার এইটা আমরা গেল, এবার এটাকে ফরম্যাটিং করব। সো ফরম্যাটিং করার জন্য এই যে ভিজুয়ালের এখানে দেখেন এই যে ফরম্যাট ইউর ভিজুয়াল অপশনটা রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস দুইটা সেকশন আছে। আমরা ওয়াই এক্সিসে কি দিয়েছিলাম, আমরা ওয়াই এক্সিসে দিয়েছিলাম রিলিজন। তার মানে কি এই যে এই নেমগুলো,
এগুলো যেগুলো লম্বা লম্বি থাকে সেগুলো মূলত হচ্ছে কি যে ওয়াই এক্সিস, আর এর নিচে নিচে যেগুলো আছে এটা হচ্ছে এক্স এক্সিস। তো এই ওয়াই এক্সিস এর টেক্সট গুলোর উপর যদি আপনি কোনো ফরম্যাটিং করতে চান তাহলে এখান থেকে আপনি কি ভিজুয়াল এই যে এখান থেকে আপনি করবেন। এই অপশনটা কোথায় থেকে আসছে? আমরা এখানে ছিলাম, এই যে এই পাশে ফরম্যাটের ভিজুয়ালে চলে আসছে, ওয়াই এক্সিস এ চলে আসলাম। আপনি যদি বোল্ড করে দেন দেখেন টেক্সট গুলো বোল্ড হয়ে গেল। ফন্টের সাইজ যদি আপনি বাড়ান তাহলে এটা কি বাড়বে। টেক্সটের কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন এখানে কি আছে টাইটেল, এই যে রিলিজন যে লেখাটা তুলে দিলে চলে যাবে, এটা দিলে থাকবে। সিঙ্গেল একটা কালার চেঞ্জ করা যাবে না ভাইয়া? মনে করেন শুধু ইসলামটা কালার চেঞ্জ করলাম, বুঝিনি আপনার কথা। সিঙ্গেল একটা কালার কি চেঞ্জ করা যাবে? মনে করেন টোটালটার কালার একরকম রাখলাম, ইসলামের কালার একরকম রাখলাম। মানে টেক্সটের কালার গুলো এক একটার এক এক কালার, তাই জি তো? জি জি জি। টেক্সটের কালার আপনি এক একটার এক এক কালার দিতে পারবেন না, বাট এই বার গুলোর কালার আপনি এক একটার এক এক কালার দিতে পারবেন। টেক্সট এগুলো সবসময় টেক্সট গুলো একটাই কালার থাকবে, কিন্তু আমরা যখন কোনো বাবলস থাকবে কিংবা হচ্ছে বার থাকবে বা ডিজাইন, এগুলোর এক একটার এক এক কালার দিতে পারবো। আচ্ছা, তো এখানে আমরা টাইটেলটাকে আবার এখানে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, ফন্টের সাইজ বাড়াতে পারি, সবকিছু কি আমরা এখান থেকে করতে পারি। তারপরে দেখেন এখানে আমাদের কি আছে, লেআউটের মধ্যে কি আছে, মানে আমাদের ক্যাটাগরির হাইট, একটার থেকে আরেকটার কতটুকু হাইট বা ইয়ে আছে, এটা বাই ডিফল্ট যা থাকে এটাই দেখতে সুন্দর। এক্স এক্সিসে আসেন, এই যে নিচের উপর এগুলো দেখেন আমাদের কি আছে, রেঞ্জটা দেয়া আছে, অটো দেয়া আছে, ম্যাক্সিমাম অটো দেয়া আছে। এখান থেকে ক্লিক করে আমরা এগুলো কি চেঞ্জ করে দেখতে পাই। আপাতত এইটার কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, ভ্যালুস এর মধ্যে আমরা এখানে দেখতে পাবো। বোল্ড করে দিলে এটা বোল্ড হবে, টেক্সটের সাইজ আমরা বাড়াতে চাইলে এটা বাড়বে, কালার চেঞ্জ করতে চাইলে আমাদের কি এখানে কালার চেঞ্জ করতে পারবো। ডিসপ্লে ইউনিট বাই ডিফল্ট এখানে আছে কি, এখানে ক্লিক করে আমরা যদি নাম দিয়ে দিই কিছুই মানে কোনো কিছু না, জাস্ট সংখ্যাটা থাকবে। আবার এখানে দিয়ে দিলাম 1000 দিলে এভাবে দেখাবে, মিলিয়ন দিলে এভাবে দেখাবে, বিলিয়ন দিলে এভাবে দেখাবে, ট্রিলিয়ন দিলে এভাবে দেখাবে। তো আমরা এখান থেকে অটোটাই দিয়ে রাখছি। টাইটেল এই যে নিচের দিকে সাম অফ পপুলেশন, এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন বা এটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। তো তারপর দেখেন এখানে যদি আমরা নিচের দিকে আসি, এখানে কিছু গ্রিড লাইন আছে, এই যে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এই গ্রিড লাইন যদি আপনি গাঢ় কালার করতে চান করতে পারেন, তারপর আপনি কি এটা যদি অফ করে দিতে চান অফ করে দিতে পারেন, বা রাখতে চাইলে রাখতে পারেন। লাইন স্টাইল যদি ডটেড না দিয়ে সলিড দিতে চান সলিড দিতে পারেন, তারপর ড্যাশেস দিতে চাইলে ড্যাশেস দিতে পারেন, বা কাস্টম কোনো কিছু করতে চাইলেও কাস্টম করতে পারেন, বাট এটা ডটেডটাই থাকে, এটা হচ্ছে সবার ক্ষেত্রে। জুম স্লাইডার থেকে অনেক সময় অনেক ডেটা থাকে, এই ক্ষেত্রে জুম করে করে দেখা যায়, সো এটা আমাদের দরকার নেই আপাতত। এখানে দেখেন যে বার আছে, এই বারে ক্লিক করলাম, এই যে দেখেন আপনি এক একটা বারের কালার এক এক রকম দিতে পারেন। যেমন আপনি এখান থেকে দেখেন ক্যাটাগরিজ আছে অল, চেঞ্জ করে আপনি দিয়ে দিলেন ইসলাম, ইসলামের কালার হবে লাইক এই কালার। আপনি কি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। রিবন আর ডেটা লেভেলস এখানে দেখেন দেওয়া আছে। আমরা আগে ক্যাটাগরিটাকে চেঞ্জ করে অল দিয়ে রাখি, নাহলে একটার উপর ইফেক্ট করবে, সো অল দিয়ে রাখলাম। এবার দেখেন এখানে ডেটা লেভেলস এর মধ্যে যদি আমরা আসি, এই যে দেখেন এখানে ডেটা দেখাচ্ছে, সেটা কি আছে, অল আছে, পজিশন আছে কি আমাদের হচ্ছে কি অটো বা ইনসাইড ইন দিলে এভাবে দেখাবে, আউটসাইড ইন দিলে বাইরের দিকে এভাবে দেখাবে, ইনসাইড সেন্টার দিলে এভাবে দেখাবে, ইনসাইড বার দিলে এভাবে দেখাবে, বেস দিলে এভাবে দেখাবে। ভ্যালুস গুলো আমাদের দেখেন এখানে আছে, ডিসপ্লে ইউনিট এখানে দেখাচ্ছে, সবকিছু কিন্তু কি আমাদের এখানে রয়েছে। ডিটেলস এর মধ্যে যদি আমরা আসি, এখানে এখানে যেহেতু ডিটেলস কোনো কিছু নাই, তো আমাদের কি আর এটা লাগতেছে না।
অনেকগুলো অপশন কিন্তু কি আমরা এখান থেকে দেখলাম। এবার দেখেন জেনারেলে যদি আমরা আসি, এখানে আরো কিছু এখানে কি চেঞ্জ আমরা করতে পারবো। এই উপরে হচ্ছে কি আমরা কি করতে পারি, লাইক হচ্ছে এইটার টাইটেল আমরা চেঞ্জ করতে পারি, বা এটাতে কি আমরা ফরম্যাটিং করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে টাইটেলটাকে হাত দিয়ে সাম অফ পপুলেশনটাকে লিখে দিলাম কি বাংলাদেশ রিলিজিয়ন, হয়ে গেল। তো এটার যদি আপনি বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, মিডলে নিয়ে আসতে চাইলে মিডলে নিয়ে আসতে পারেন। যদি টেক্সটের কালার আপনি হোয়াইট কালার দিয়ে লাইক হচ্ছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি কালো করে দেন তাহলে দেখেন এইভাবে দেখা যায়। সাবটাইটেল যুক্ত করা যায়, এর নিচে সাবটাইটেল, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই। ইফেক্টের মধ্যে আউটলাইন বর্ডার দেওয়া যায়, এখানে আমরা চাইলে ভিজুয়াল বর্ডার অ্যাড করে দিতে পারি বাইরের দিকে আউটসাইডে, বা ব্যাকগ্রাউন্ডে কালার যদি আপনি দিতে চান এভাবে কি কালার, সো কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসি। ভাইয়া ডাটা কি চেঞ্জ করা যায়? মনে করেন বুঝলি না? ইসলামের মধ্যে চাচ্ছিলাম যে ডাটাটা একটু বাড়াবো, মানে 1,50,00,000 থেকে 2 কোটি করব, এরকম কি চেঞ্জেস করা যাবে? মানে এই সংখ্যাগুলো বাড়াবেন তাই তো? জি 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 হ্যাঁ, ভাইয়া। এখানে টেবিল ভিউতে চলে আসবেন, এই যে এখানে বাড়াবেন আপনি। আচ্ছা, এডিট, এখানে অপশন আছে এডিট, সে অপশনে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে এডিটের অপশনটা কোথায়, এক মিনিট, ইন্টার ডাটা আছে, ইন্টার ডাটা তো এটা ম্যানুয়ালি আসবে, কলাম আসবে একটা, এডিটের অপশনটা আছে এখানে, রিপ্লেস ভ্যালুস। হ্যাঁ, এই যে এটা, তার পরিবর্তে আপনি কি দিতে চাচ্ছেন, লাইক হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে ওকে দিলাম, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে, ইয়েস দিতে হবে, সময় দিচ্ছি। চেঞ্জ হয়ে গেল, রিপোর্ট ভিউতে আসলে দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলাম ভাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এখানে আপনার এই ভিজুয়ালে ক্লিক থাকা অবস্থাতে আপনি যদি অন্যগুলো ক্লিক করেন অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে, অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। এখন দেখেন, জাস্ট চিন্তা করেন, এইগুলো কিন্তু এই অ্যানালাইসিস এর ক্ষেত্রে পারফেক্ট না, কিন্তু এগুলো তাও পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে, মানে উপরের এই চারটা, প্রথম চারটা এই লিঙ্কটাকে অ্যানালাইসিস করার জন্য পারফেক্ট হয়েছে, কিন্তু নিচের বা অন্যান্য গুলো কিন্তু পারফেক্ট না। এই জন্য অনেক সময় আমাদের ডেটা দেখে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোন ডেটাটা মূলত হচ্ছে কি অ্যানালাইসিস করব। এখানে দেখেন টেক্সট বক্স আছে, মানে আপনি উপরের দিকে বড় একটা হেডিং দিতে চাচ্ছেন এই জায়গায়, সো বাইরে আগে ক্লিক করেন, টেক্সট বক্সটা ক্লিক করেন, চলে আসবে। সো এই টেক্সট বক্সটার মধ্যে আপনি লিখে, আপনার যা খুশি তাই আপনি লিখে, তারপর হচ্ছে কি বাংলাদেশ রিলিজিয়ন, এই টেক্সটটা মার্ক করে এখান থেকে ফন্টের সাইজটাকে আমরা বাড়াতে পারি, বোল্ড করে দিতে পারি। তারপর এটাকে আমরা ধরে এইভাবে এইভাবে মুভ করে দিতে পারি। বক্সটা কিভাবে আসলো জানো, বাইরে কিভাবে লিখবেন? টেক্সট বক্স, এটাতে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। রিমুভ করার জন্য এখানে ক্লিক করে রিমুভ, ওকে।
সো আমরা নেক্সট ক্লাসে একটা ডাইনামিক ড্যাশবোর্ড ক্রিয়েট করব, যেখানে অনেকগুলো ভিজুয়ালাইজেশন থাকবে এবং একটার সাথে আরেকটা লিঙ্ক থাকবে, একটা কলামের বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের লিঙ্ক থাকবে। ডাইনামিকলি আপনার হচ্ছে কি ওটা রিপোর্ট শো হবে। সো ওটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। আজকের ক্লাসে জাস্ট আমরা এটার ইন্ট্রোডাকশনটা দেখলাম। আপনাদের হচ্ছে এই ধরনেরই একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া থাকবে, একটা ভিজুয়াল করবেন। এবার আসেন ফাইলটা কিভাবে আমরা সেভ দিব, কোন ফরম্যাটে সেভ দিব, ক্লায়েন্টকে আমরা কোন ফাইলগুলো ডেলিভারি দিব। আপনার কাজ হয়ে গেছে। সেভ দেওয়ার জন্য এখানে সেভ বাটন আছে, আপনি এখানে ক্লিক করেন, আপনি কোন ফোল্ডারে সেভ দিবেন। আর এটার ফরম্যাটটা মূলত হচ্ছে pbix, PBIX, PBX ফরম্যাট বলা হয়, মানে এডিটিং এর যে ফরম্যাটটা। ফাইলটা যদি আপনি নেক্সট টাইম কোনো সময় এডিট করতে চান, লাইক আমরা এখানে ব্যাস 16 দিলাম, ডেটা অ্যানোটেশন ফোল্ডারে সেভ হবে, সেভ দিয়ে দিলাম, এটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তো এখানে আমি কেটে দিই। আমি যদি ডেটা অ্যানোটেশনে চলে যাই, ব্যাস 16, এটা যদি এবার ওপেন করি, এই ফাইলটাকে কি করতে পারবো, আমরা এডিট করতে পারবো। এই ফাইলটাই মূলত হচ্ছে বায়ারকে আপনারা দিবেন, এই পিবিএক্স ফাইলটাই মূলত হচ্ছে কি বায়ারকে আপনি দিবেন। আমাদের অ্যাসাইনমেন্ট যেটা আপনি করবেন, অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে পিবিএক্স ফাইল দিবেন না, কারণ পিবিএক্স ফাইল ডাউনলোড করে, মানে পাওয়ার বিআই ফাইলটা ডাউনলোড করে ওপেন করতে করতে অনেক সময় লাগে। আপনারা জাস্ট আপনাদের কাজের স্ক্রিনশটটা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট আকারে শেয়ার করবেন। আমি আপনার স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবো যে আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ঠিক আছে। মানে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, মেবি বাংলাদেশ রিলিজনটাই করতে দেওয়া হবে, এই সেম অ্যাসাইনমেন্টটাই থাকবে, কিন্তু কিছু রিকোয়ারমেন্টস দেওয়া থাকবে। এই ওয়াই এক্সিস এর টেক্সটের কালার কি হবে, সাইজ কত হবে, এক্স এক্সিস এর টেক্সটের কালার কি হবে, সাইজ কত হবে, মানে কিছু ডিটেলস রিকোয়ারমেন্টস থাকবে। সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যানালাইসিস করে সেটার স্ক্রিনশট আপনারা হচ্ছে কি করবেন, গ্রুপে অ্যাসাইনমেন্ট ফোল্ডারে আপলোড করে দিবেন, ক্লাসরুমে আপলোড করে দিবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম অ্যাসাইনমেন্টের বিষয়টা? বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু কঠিন কিছু দিবেন না প্লিজ। এটাই থাকবে, আজকে যেটা করলেন সেটাই থাকবে। শুধুমাত্র Okay. যদি আপনাকে আমি যদি বলি, সাপোজ এই এই লেখাগুলোর টেক্সটের সাইজ আপনি বাড়াবেন, মানে টেক্সটের সাইজ করবেন 20, সেটা কিভাবে করবেন? প্রথমে এটা আপনার টেবিলটা আপনার সিলেক্ট থাকবে, ফরম্যাট ইওর ভিজুয়ালে চলে যাবেন, এটা হচ্ছে কি ওয়াই এক্সিস। সো ওয়াই এক্সিস এ চলে আসেন, ওয়াই এক্সিস এ আসার পর আপনি এবার টেক্সটের সাইজ করে দেন 20, এই দেখেন এটা 20 হয়ে গেছে, জাস্ট সিম্পল। সো এরকম কিছু রিকোয়ারমেন্টস দেয়া থাকে, সেটার স্ক্রিনশট অ্যাজ অ্যাসাইনমেন্ট আকারে আপনারা কি করবেন, ক্লাসরুমে আপলোড করবেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। যে কেউ চাইলে লিখ দিতে পারেন, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব। যদি কারো কোনো বিষয় নিয়ে, ডেটা অ্যানালাইসিস রিলেটেড আগে কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। ডেটা অ্যানালাইসিস রিলেটেড যদি প্রশ্ন না থাকে, আদার্স কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। এখানে তো শুধু 2টা এন্ট্রি ছিল, আর যদি আরো অনেকগুলো এন্ট্রি থাকে তখন কি করবেন? না আপনি তো বলছেন 1000। নেক্সট ক্লাসে পাবেন, নেক্সট ক্লাসে 9000 ডেটার উপর অ্যানালাইসিস আছে, একটু ওয়েট করেন। বললাম না আজকেটা তো ইন্ট্রোডাকশন পার্টস। আচ্ছা আচ্ছা, আরেকটা ভাই, অনেক আগের একটা প্রশ্ন ছিল, আমি মাঝে মাঝে ভুলে যাই। আমরা তবে ইউএসএ বেস কাজ করছিলাম, এর জন্য নাম্বারের শুরুতে +4টা দিতাম না, যখন ফোন নাম্বারটা দিতাম। হ্যাঁ, +1টা দিতাম। হ্যাঁ, +1টা দিতাম না, ঠিক রাইট। কিন্তু যখন আমরা আরো বিভিন্ন রকম কান্ট্রি নিয়ে কাজ করব, বা আমাদের সিটে যখন আরো বিভিন্ন দেশের ফোন নাম্বার থাকবে, তখন কি ভাই আমরা কান্ট্রি কোড সহ দিব নাকি কান্ট্রি কোড ছাড়া দিব? অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা আইডেন্টিফাই করতে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়, মানে ইউএসএ করতে করতে অভ্যস্ত তো, +1 চিনি। অন্যান্য দেশের ক্ষেত্রে আমি কি করি, প্লাসটা বাদে বাদ বাকি সব দিয়ে দিই।
প্লাসটা বাদে বাদ বাকি সব না, এমন কি হয় মনে করেন কিছু ইউএসএ, কিছু ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মানে সবগুলা সব দেশের ডাটাবেস বা পিপল নিয়ে আপনি একটা শিট রেডি করছেন, ওখানে সবার ফোন নাম্বার আছে, এরকম কি হয়েছে? হ্যাঁ, হতেই পারে, স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি প্লাসটা না দিলেই হবে। প্লাসটা না দিয়ে আর বাদ বাকি সব মানে যা আছে কান্ট্রি কোডটা সহ দিব না ভাইয়া? হ্যাঁ, দিয়ে। আচ্ছা। ওকে, আর কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।